প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। দীর্ঘ 16 বছর পর দেখা হবে হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাটের সাথে, যিনি গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সকলেই তাকে বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবেই আখ্যা দিয়ে থাকেন। 16 বছর আগেই জসিম ভাটকে নিয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম। 16 বছর পর আবার তার সাথে দেখা হবে, তাকে নিয়ে প্রতিবেদন হবে। জসিম ভাটের জন্য অপেক্ষা। জসিম ভাট আসছেন, ফোনে কথা হচ্ছে। একটা সময় জসিম ভাট আসলে ধীর ধীর পায়ে চপল পরে খুব স্বাভাবিকভাবে 16 বছর আগে যেমন জসিম ভাটকে দেখেছিলাম, তবে তার চাইতে একটু হালকা হয়েছেন, শুকিয়েছেন, কিংবা স্লিম হয়েছেন, যেটাই বলি না কেন। কিছুটা আবেগ কাজ করছে, এমন একজন ত্যাগী নেতার সাক্ষাৎকার গ্রহণ করব। কিছুটা অপেক্ষাও ছিল, আবেগও ছিল। জসিম ভাট আসলে তার জন্য ভালোবাসা মাখানো একগুচ্ছ ফুল নিয়ে গিয়েছিলাম। সহ্য হলো না, ফুলটি তার হাতে গুছে দিলাম। সাথে সাথে ক্যামেরাম্যান বলল, একটি ফ্রেম বন্দি হয়ে যাক একটি ছবি। যা হবার তাই হলো। এবার জসিম ভাটের হাতে হাত রেখে যাচ্ছি তার বাসাতে, তার গল্প শোনার জন্য। হাঁটি হাঁটি পা করে সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি, জসিম ভাট এখনো বেঁচে আছে, আমিও বেঁচে আছি। আবার সাক্ষাৎকার হবে। শুকরিয়া সৃষ্টিকর্তা তোমার কাছে। প্রিয় দর্শক, এখন আমরা হাজির হয়েছি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাটের বাসায়, যাকে সবাই জসিম ভাট নামেই চেনেন। টঙ্গীর রাজনীতিতে, গাজীপুরের রাজনীতিতে যিনি একটি অধ্যায়, যিনি একটি বিষয়, যিনি একজন ব্যক্তি যাকে আপসীন ব্যক্তি হিসেবেই নেতাকর্মীরা জানেন। এই ব্যক্তি প্রায় 50টি মিথ্যা মামলার দায়ভার গ্রহণ করেছেন। এখানেই শেষ নয়, 22 বার গ্রেফতার হয়েছেন, কারা অন্তরালে ছিলেন প্রায় 4 বছর। প্রিয় দর্শক, এই রাজনৈতিক নেতাকে এমনটাভাবে নির্যাতন করা হয়েছিল যে বিবিসিও তাকে নিয়ে সেদিন নিউজ করেছিলেন। তার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, ডিবি অফিসে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয়েছিল তার ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে কিছু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। জসিম ভাট সেদিন তাতে রাজি হয়নি। না হওয়ার কারণে তাকে মৃত্যুর শেষ প্রান্তের ভয়গুলো দেখানো হয়েছিল। সেগুলো আমরা তার ইন্টারভিউ থেকে দেখব। তার স্ত্রীর উপরে শারীরিক অত্যাচার করে আঙুল ভেঙে ফেলা হয়েছিল। জসিম ভাট আপোষ করেননি। আপসীন নেত্রীর আপসীন কর্মীরা বোধহয় এমনই হয়। প্রিয় দর্শক, আসুন জসিম ভাটের সাথে কথা বলি। ধন্যবাদ ইমরান চৌধুরী সাহেব আপনাকে। আজ থেকে 16 বছর আগে আমার রাজনৈতিক জীবীর মধ্যে পরিবার জীবীর মৃত্যুদের ম্যাগাজিন করেছিলেন আপনি। ম্যাগাজিনের সাক্ষাৎকার নিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পিঠু বাইন আপনাকে রাস্তায় ধরে হেনস্থা করেছিল। আমি দুঃখিত তার জন্য। আপনি এই ম্যাগাজিনটি আমাদের বিএনপি জাতীয় কেন্দ্রীয় কার্যালয়, আমাদের বোরচান ম্যাডামের অফিস, বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব, যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান, তাদের বাসায় দিয়েছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল সব বাসায় দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেবের বাসায় দিয়েছি। ওনার ম্যাগাজিন দেখে ও মর্মাহত হয়েছে। জসিম ভাট, আমরা জানতে চাচ্ছি, দেশে এত রাজনৈতিক দল থাকার পরও আপনি বিএনপির সাথে কেন সম্পৃক্ত হয়েছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। সৌভাগ্য হয়েছিল আমার, উনি টেলিভিশন শিল্পর সংস্থার মাঠে হেলিকপ্টার যুগে আসছিলেন, তখন আমি স্কুলে পড়ি। স্কুল থেকে আমাদেরকে নিয়ে গেছিলেন মাঠে ওনাকে দেখার জন্য। উনি হেলিকপ্টার থেকে নেমে আমাদের সাথে কুশল বিনিময়ে হাত মিলিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার মধ্যে হাত বুলিয়েছিলেন। তারপর থেকে আমি ওনার দলের প্রতি অনুভূত হয়ে যাই। ওনার কথা শুনে আমি ওনার প্রতি প্রেমে পড়ে যাই। এই ওনাকে ভালোবাসতে যে, ওনার দলকে ভালোবাসতে যে
আজকে দীর্ঘ ৩৫ বছর আমি ৪০-৫০টি মামলায় বিভিন্ন সময় কারাভোগ করেছি, যেখানে পুলিশি নির্যাতন শিকার হয়েছি, রিমান্ডে বিভিন্নবার শারীরিক নির্যাতনের শিকার আমি এবং আমার পরিবার আজকে খেসারত দিয়ে যাচ্ছি। জসিম ভাট, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি রাজনৈতিক জীবনের কোন কোন জায়গাগুলোতে দায়িত্ব পালন করেছে? সর্বপ্রথম ১৯৮৬ সালে আরিসপুর গ্রাম থেকে ছাত্র দলের সভাপতি নির্বাচিত, ওয়ার্ড ছাত্রদল, ওয়ার্ড যুবদলের সভাপতি সেক্রেটারি ছিলাম, থানা যুবদলের সম্পাদক ছিলাম, গাজীপুর জেলা যুবদলের সম্পাদক ছিলাম, থানা যুবদলের কনভেনর ছিলাম। সর্বশেষ আমি গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। জসিম ভাট, আমরা জানি আপনার বাড়ির মাঝখান থেকে রাস্তা করে নিয়ে নেওয়া হয়েছিল আপনার বাড়িটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই বিষয়টা যদি একটু বলে। টঙ্গী পৌরসভার তৎকালীন মেয়র, যারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজবন্তুল্লাহ খান, আমাকে, আমার পরিবারকে উচ্ছেদ করার জন্য টঙ্গী থেকে উনি আমার বাড়ির উপরে দিয়ে অন্যায়ভাবে একটি রাস্তা নির্মাণ করেছেন। ওই রাস্তা নির্মাণ করার পর আমার বাড়ি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন। তারপর আমি ওই জায়গায় বিক্রি করে অন্যত্র চলে যাই। এই রাজনৈতিক জীবনে আপনি কতবার গ্রেফতার হয়েছিলেন, কতদিন কারা অন্তরালে ছিলেন এবং সেই নির্যাতনগুলো কি হয়েছিল? আমি ২৪ বার কারাবরণ করেছি। এক এক মামলায় ৭ মাস, ৮ মাস, ৪ মাস, ৩ মাস ডিটেনশন সময় খেটেছি, রিমান্ডও খেটেছি বহুবার। পুলিশি নির্যাতন, আমার শরীরে বিভিন্ন জায়গায় পুলিশি নির্যাতন দাগ এমন বয়ে যাচ্ছি। সর্বশেষ নির্যাতনটা হলো জাতীয় সংসদ নির্বাচনের ১১ দিন আগে টঙ্গীতে যুব সমাবেশ ছিল। আমি ওই যুব সমাবেশে বিএনপির প্রার্থীর পক্ষে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ৪ মাস বাড়িতে ছিলাম না, বাসায় এসেছিলাম কাপড় চেঞ্জ করে নতুন কাপড় নিয়ে যাওয়ার জন্য। ডিবি আমার বাসাটা ঘিরে ফেলে ৮ থেকে ৯টি গাড়ি আমাকে নিচে নেমে বলে, জসিম ভাই ডান বাম্প করবেন না, আপনার পিছনে অস্ত্র ঠিকই দিয়েছি। তো আমার করে ধরে নিয়ে যায়। রাস্তায় নেওয়ার পর আমাকে ওনারা মারধর করার চেষ্টা করে উপস্থিত মার্কেটের ব্যবসায়ী এসে এটা বাধা দেয়। বাধা দেওয়ার পর ওনারা থেমে যায়, থেমে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তাদের ছবি তুলে তাদের ভিডিও কল নাম্বার রেকর্ড করে আমাকে ডিবি নিয়ে যায়। ডিবি নিয়ে বিভিন্ন ঢাকায় বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে রাতে মিন্টু রোডে বসে নিয়ে যায়। আমি বললাম আমি গাজীপুরের নেতা, গাজীপুরের দলের কর্মী, আমাকে কেন ঢাকা ডিবি মিন্টু রোডে আনলেন? ওনারা বললো যে একটা আপনাকে ধরার জন্য সর্বোচ্চ মৌলিক নির্দেশের জন্য আপনি ডিবি মিন্টু রোডে গেছি। মিন্টু রোডে যাওয়ার পর ওনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করছে, বিভিন্ন লোকের নামে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলছে। আমি বলছি আমি এই কোনো নেতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, এটা আমি জানি না। তারপর আমাকে বললো তোর জীবন এখানেই শেষ, এখানে তোর ছেলে মেয়ে যা দেখে আসছে আর বোধহয় দেখবি না। রাতে বলার পর আমাকে কি খেতে চাস? আমাকে বোধহয় বিরিয়ানি খেতে চাস, স্যুপ খেতে চাস? আমি কেন এগুলো খাওয়াচ্ছেন? এটা আমাদের শেষ খাবার। তুই তো নামাজ পড়িস, জায় নামাজ দিচ্ছি, তুই জায় নামাজটি না অষ্টম করে তোর মেয়ে ছেলে বোধহয় হাসপাতাল তুই করে দেখতে পাবি না, এটাই বোধহয় তোর জীবনের শেষ। এই নির্যাতন নিপীড়নের মধ্যে নিজের জীবনটাকে বাঁচালেন কিভাবে জসিম ভাট? ওনারা রাত্রে আমাকে বললেন, ডিবির কয়েকজন অফিসার, আমার নামটা মনে নেই, সিভিল ড্রেসে ছিল, বললো তোর জন্য বাংলাদেশে প্রথম আমরা বিবিসি নিউজ, তোর নাম বিবিসি দিয়ে তোর নাম বলছে, তোর গ্রেপ্তারের জন্য সবাই জেনে ফেলেছে, তোকে নিয়ে আমরা ওখানে অন্য চিন্তা ভাবনা করতেছি, তোর ওয়াইফকে ফোন। আমি বললাম মোবাইলটা নিয়ে গেছেন, আমার 2টা মোবাইল, আমি কিভাবে বলবো? তুই টাকার জন্য ফোন দিবি, তাহলে আমি তো একটা মোবাইল দিতে পারি, আমাকে মোবাইল দিলে তো ওয়াইফের সাথে কথা বল, তোর আমার দিকে মোবাইলটা দিয়ে দে, টাকা লাগবে। আমি মোবাইলটা বললাম, ডিবি বলছে কথা বলবে, তুমি তো কথা বললো। আমার ভাই বললো তোমাকে ঢাকা এমন কোনো জায়গায় নেই, কোনো প্রশাসনের অধিদপ্তর তোমাকে খুঁজি নেই, ডিজে পুলিশ টুলিশ বিভিন্ন জায়গায়, কোনো হসপিটালে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ তোমার ডাক শুনতে পেয়েছি, রুমা তুমি কেমন আছো? ডিবি অফিসারও বললো, বললাম আমার ওয়াইফের সাথে কথা বলছে, আমি জানি না, পরে শুনতে বললাম। উনি রাতে 2টা দিয়ে প্রচুর টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর ওনাকে বললো তুই এখন কোথায় যাবি? আমি কোথায় যাবো? আপনার যেখানে নিয়ে যান সেখানে যাবো। তোরে আসছিল, কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। তুই ঢাকার কয়েকটি মামলায় দিয়ে, আমি ঢাকায় যদি কোনো মামলায় দেন, ঢাকায় কোনো মামলায় দিলে আমি 50 থেকে 60টা মামলা আমাকে ওরা লাগিয়ে দিবে। একটা মামলা দিয়ে চালান করলে 60টা মামলা আমাকে শুনানি দেখাবে। আমার বাকি জীবনটা জেলখানাতে মৃত্যুবরণ করতে হবে। আমি শারীরিক পারিবারিকভাবে খুব অক্ষতিগ্রস্ত লোক। আমাকে আপনারা আমার বোঝে গিফট দিয়ে থাকে, আমাকে লোকাল ডিস্ট্রিক্টে গাজীপুরে চালান দিয়ে ওনাকে আমাকে রাতে 4টার সময় টঙ্গী পূর্ব থানা আনে আমাকে হ্যান্ড ওভার করলেন।
হ্যান্ডওভার করাবো। ওসি বললো আমি জসিম ভাটকে নিব না আমার থানায়। কেন দিবেন না? উনি মহানগর যুবদলের রানিং সাধারণ সম্পাদক। সকালবেলা থানার সামনে বিশাল হট্টগোল হবে, মিছিল ভিডিও খাবো, আমি এটা এই দায়িত্ব নিতে পারবো না। পুলিশ কমিশনার বললো এখন নিতে হবে। তখন উনি পুলিশ কমিশনার ফোনের পর আমাকে উনি রিসিভ করলেন। গাড়িতে থাকলাম রাতে, থাকার পর আমায় একা রাখলেন, আমার সাথে কোনো কাপড় দিলেন না, খাবার দিলেন না। সকাল 10টার দিকে আমাকে গারদ থেকে এনে ওসি কামাল ছিল তথ্য টঙ্গী পূর্ব থানার ওসি, উনি আমাকে বললেন যে বিদ্যুৎ সন্ত্রাসী এই সে টাকা দে, নাহলে তোকে মার্ডার মামলায় দেবো, নারী দর্শন মামলায় দেবো, তোর জীবনটা শেষ করে দেবো। তুই টাকা, আমি টাকা কোথা থেকে দেবো বলেন? তোর বউকে ফোন দে, তোর বউকে বল তোর প্রাণ বাঁচানোর টাকা আনবে কোথা থেকে আমরা জানি না, আমার জানার দরকার নেই। নাস্তা দেন, নাস্তা তোর পর দেব, টাকা পাওয়ার পরে, এর আগে না। তারপর ওনারা আমাকে আমার ওয়াইফকে ফোন দিতে বললাম, ওনার আমার ওয়াইফের নাম্বার আমার কাছ থেকে নিয়ে আমার ওয়াইফকে ফোন দিলেন। আমার ওয়াইফ বললেন অনেক টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর বললো তুই গারদে না খাস, গারদের সামনে পড়ে বসে একটু একটা পরোটা খেয়ে নি। আমি 2 দিন ক্ষুধার্ত ছিলাম, একটা পরোটা আমাকে ডালবাজি পর্যন্ত দিয়ে নেই। আমি ওই ডালবাজি না খেয়ে শুধু পরোটা পানি খেয়ে শুধু ওই দিনটা পার করেছি। আমরা জানি তারেক রহমান সাহেবের সাথে আপনার সরাসরি কথা হয়েছিল, দেখা হয়েছিল, সেই স্মৃতি সম্পর্কে যদি একটু বলেন। জনদরিদি তারেক রহমানের স্মৃতি সম্বন্ধে যদি বলতে চাই, টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত বর্ষে পালন হয়েছিল টঙ্গী বাজারে। আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আমি সে অনুষ্ঠানে সঞ্চালক ছিলাম। উনি আসার পর আমি সঞ্চালনা করেছি। আমি একটা সৌভাগ্যবান, আমি আমার নেতার সাথে হাত মিলিয়ে অনুমোদন করেছি। উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, জসিম তুমি রাজনীতি করে ভালো করবে, লেখাপড়ো পাশাপাশি করবে। সে নেতার নির্যাতনার কথা মনে পড়লে এত ঠিক থাকতে পারিনি। আমার নেতার মৃত্যুর সাথে পাঞ্চালনে দেশ থেকে বাইরে যে দীর্ঘদিন সিদ্ধাসের বাইরে তার আপন ভাই আরাবদন কোকো মৃত্যুবরণ করেছে, তাই জানাজার নামাজ উনি আসতে পারেননি। মা বিনা চিকিৎসায় বাংলাদেশে মৃত্যুর সাথে কাতরাচ্ছিল, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতে পারে নাই। জীবনে একটা মানুষ হিসাবে মায়ের পাশে দাঁড়াতে পারে না, একটি ভাইয়ের পাশে দাঁড়াতে পারে না। মানুষের জীবনে কোনো কিছু থাকে না, মানুষ হিসেবে বাঁচতে চায়। আল্লাহ তুমি এই দেশ ও জাতিকে রক্ষা করো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সকল আদর্শকে এই দেশে যেন আমরা সকলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তোমার কাছে দোয়া চাই। ইমরান চৌধুরী, একটি কথা ভেবে আজকে আমার খুব ভালো লাগছে। আমার উপর এত নির্যাতন করা হয়েছে, আমার পরিবারকে এত আর্থিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তারপরেও আমাকে দিয়ে আমার কোনো নেতার বিরুদ্ধে সাক্ষী দিতে পারেনি এই আওয়ামী পেট্রোবাহী। ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ 16 বছর পর আমার এই নির্যাতনের সাক্ষাৎকার নেওয়ার জন্য। এবং আজকে এই অনুষ্ঠানটি যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইমরান ভাইকে আজকে একটি বিশেষ অভিনন্দন। উনি বিএনপি সারা দেশব্যাপী মানুষের নির্যাতনের চিত্র তুলে ধরে দেশ ও জাতির কাছে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট জেফরিন ভাট নাওমি। আমি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাটের একমাত্র কন্যা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে এমন বাবার ঘরে আল্লাহ আমাকে জন্মেছে এবং এত অত্যাচার অবিচার সহ্য করেও আমার বাবা আজকে আমাদের মাঝে জীবিত আছেন। এতে আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। বিএনপি করার কারণে অনেক মামলার শিকার হয়েছিল, কারণ উনি তো বাসায় থাকতে পারতো না। 4-5 মাস পরে একদিন বাসায় আসে পুলিশ, এসে তখন জিজ্ঞেস করে আমার হাজবেন্ড কোথায়। আমি তখন বলি উনি বাসায় নেই। আমার ছোট বাচ্চা ছিল, মেয়েটা তখন অনেক ছোট। আমার মেয়ের সামনেই আমার বাড়িতে অনেক ভাঙচুর করে, আমার হাতে ওরা আঘাত করার কারণে আমার এই হাতটা এখান থেকে আলগা হয়ে যায়, এই হাতটাও 2টা আঙুল আলাদা আলাদা হয়ে যায়। তখন তৎকালীন বিএনপি থানার সভাপতি SM শাহনশাহ আলম রাতে 3টা-4টা বাজে হসপিটালে নিয়ে যায়। এখানে আমার 8-10টা সিঁড়ি লেগেছিল। এভাবে আমাদের অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।